আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। শিমুল মেমোরিয়াল নসরত স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। উপস্থাপনায় আমি সাবিনা আলীর সাথে শিমুল মেমোরিয়াল নসরত স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। প্রতিদিনই আমরা করোনাকালীন সময় সম্পর্কে সচেতনতা নিয়ে কিছু না কিছু করে থাকি। আমরা জানি যে তোমরা সবাই বাসায় আছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো, তো অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিয়মিত পুষ্টিকর খাবার খাবে। আরেকটা বিষয় যেটা বলতে চাই যে তোমরা দীর্ঘদিন বাসায় আছো, হয়তো তোমাদের কি লাগছে, হয়তো মনে হচ্ছে যে এতদিন ধরে বাসায় আছি আর ধৈর্য কুলাচ্ছে না, কিন্তু আমাদের কি করতে হবে? এই যে একটা কঠিন পরিস্থিতির মুখোমুখি আমরা হয়েছি, ধৈর্য ধরে আমাদের কি করতে হবে? ধৈর্য ধারণ করে এই পরিস্থিতির মোকাবেলা করতে হবে। তোমরা আরেকটা কাজ করতে পারো, পছন্দের কাজগুলো তো নিয়মিত হয়তো করছোই, যার ছবি আঁকতে ভালো লাগে সে হয়তো ছবি আঁকছো, যার হয়তো অন্যান্য যে জিনিসগুলো করতে ভালো লাগে করছো। এর পাশাপাশি তোমরা আরেকটা কাজ করতে পারো, তোমরা অনেকেই হয়তো ডায়েরি লিখে থাকো অথবা ডায়েরি লিখো না। তো তোমরা এই যে একটা ক্রাইসিসের মোমেন্ট যাচ্ছে, তোমরা যদি চাও সেটা হতে পারে যে সরাসরি হচ্ছে ডায়েরিতে, অথবা তোমরা ইলেকট্রনিক যে ডিভাইসগুলো রয়েছে, মোবাইল রয়েছে, কম্পিউটার রয়েছে, এগুলো তো কি করতে পারো, প্রতিদিন এই যে তুমি কিভাবে সময় পার করছো, কিভাবে তোমার দিনটা অতিবাহিত করছো, এগুলো কিন্তু ছোট ছোট ঘটনাগুলো তুমি লিখে রাখতে পারো। যখন এই ক্রাইসিসের মোমেন্টটা চলে যাবে, তখন দেখবে এই জিনিসগুলো পড়লে দেখলে তোমার কিন্তু ভালো লাগবে। আর এই যে একটা অভিজ্ঞতা হলো, অভিজ্ঞতাটা কি হলো, তোমার একটা জায়গায় লিপিবদ্ধ হয়ে থাকলো। আচ্ছা, আজকে ক্লাসে আমরা তাহলে চলে যাই। ক্লাসের শুরুতে দেখো তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, এখানে দুটা, এখানে একটা কি ছবি রয়েছে, এখানে একটা প্রাকৃতিক পরিবেশের ছবি রয়েছে, আর এখানে কি রয়েছে, এখানে দেখছো ময়লা আবর্জনা, কালো ধোয়া। তাহলে কিন্তু ছবিগুলো দেখে মোটামুটি তোমরা অনুমান করতে পারছো যে আজকে আমি তোমাদের সাথে কি বিষয় নিয়ে বা টপিক নিয়ে আলোচনা করতে পারি। এখানে যেহেতু প্রাকৃতিক পরিবেশ রয়েছে, আর এখানে আমরা দূষণ সম্পর্কিত একটা ছবি দেখতে পাচ্ছি, তার মানে আমরা আজকে প্রাকৃতিক পরিবেশ ও দূষণ নিয়ে আলোচনা করব। দেখো, এটা আমাদের 13 অধ্যায়, প্রাকৃতিক পরিবেশ ও দূষণ। তো শুরুতে আমরা দেখে নিই আজকের ক্লাস শেষে তোমরা কি কি শিখতে পারবে। দেখো, প্রথমে কি রয়েছে, পরিবেশ দূষণ ব্যাখ্যা করতে পারবে, পরিবেশের উপাদান সমূহের দূষণের কারণ ব্যাখ্যা করতে পারবে, মাটি ও পানি দূষণ ব্যাখ্যা করতে পারবে। এরপরে দেখো, আমি তোমাদের সাথে আজকে কি কি বিষয় নিয়ে আলোচনা করবো সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে রয়েছে কি, পরিবেশ দূষণ, পরিবেশের উপাদান সমূহের দূষণের কারণ, মাটি দূষণের কারণ ও উৎস, মাটি দূষণের প্রভাব, পানি দূষণের কারণ ও উৎস, পানি দূষণের প্রভাব। আমাদের যেহেতু বিভিন্ন প্রকার দূষণ রয়েছে, তো তোমাদের এই অধ্যায়টাতে পরবর্তীতে আরো দূষণ নিয়ে আলোচনা করেছে, তো আজকে আমরা শুধুমাত্র পানি আর হচ্ছে মাটি দূষণ নিয়ে আলোচনা করবো, আর আগামী ক্লাসে আমরা বাকিটুকু নিয়ে আলোচনা করবো। তো প্রথমে আমরা কি দেখছি যে পরিবেশ দূষণ। তাহলে দেখো, এই যে আমাদের আশেপাশে যা কিছু রয়েছে সেটা প্রকৃতি হতে পারে, তারপরে তোমার এই যে বাড়ি ঘর বা যা কিছু দেখছি সবকিছু কি আমাদের এই যে পরিবেশের অন্তর্গত, তাই না? তো এই যে প্রাকৃতিক পরিবেশ যেটা রয়েছে বা মানুষের সৃষ্ট যে পরিবেশ রয়েছে, এই পরিবেশের তো একটা স্বাভাবিক অবস্থা রয়েছে। তো এই স্বাভাবিক অবস্থাটা কি হয়, বিভিন্ন কারণে আমাদের দিন দিন আমরা যত সভ্যতার দিকে যাচ্ছি, যত বেশি আমরা কি করছি, উন্নয়ন করছি, অগ্রগতি দিতে যাচ্ছি, ততই কিন্তু আমরা কি করছি, আমরা বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে শিল্প কারখানা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তারপরে আমাদের চাহিদাগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো এগুলোর কারণে আমাদের কি হচ্ছে, জনসংখ্যা বৃদ্ধি পেলেও আমাদের যেমন চাহিদা বেড়ে যায়, তেমনি আমাদের জীবনযাত্রার মান যত আমরা উন্নত করতে চাই, ততই কিন্তু আমাদের বিভিন্ন ধরনের চাহিদাও বৃদ্ধি পায়। এই চাহিদা বৃদ্ধির সাথে আমরা তাল মিলিয়ে চলতে গিয়ে এবং এই চাহিদা পূরণ করতে গিয়ে আমরা কি করছি, আমরা দেখা যাচ্ছে যে এই যে বন জঙ্গল ধ্বংস করে দিচ্ছি, ধ্বংস করে কি করছি, দেখা যাচ্ছে যে বন জঙ্গল কেটে হয়তো বিভিন্ন ধরনের শিল্প কারখানায় স্থাপন করা হচ্ছে, আবার অতিরিক্ত জনসংখ্যার জন্য অনেক সময় কি করা হচ্ছে, বাড়িঘর নির্মাণের জন্য বা কাঠ হচ্ছে সংগ্রহের জন্য, এগুলো করার জন্য আমরা কি করছি, বিভিন্ন ধরনের গাছপালা কিন্তু কেটে ফেলছি। তাহলে দেখো, এই যে আমাদের সভ্যতার অগ্রগতির সাথে সাথে আমাদের চাহিদা পূরণের জন্য এই কাজগুলো যে আমরা করছি, এটার সাথে সাথে কিন্তু আমাদের পরিবেশের যে একটা স্বাভাবিক পরিস্থিতি সেটা কিন্তু ব্যাহত হচ্ছে। পরিবেশে দেখো বিভিন্ন ধরনের উপাদান রয়েছে, ভৌত রাসায়নিক উপাদান রয়েছে, যেমন এই যে বায়ু দেখছি আমরা, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন দেখছি। কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন সহ অন্যান্য যে গ্যাসগুলো রয়েছে, এগুলো কিন্তু বায়ুমণ্ডলে যে আছে, এগুলোর একটা নির্দিষ্ট পরিমাণ আছে। যে পরিমাণে আমার যদি বায়ুমণ্ডলে থাকে সেটা কিন্তু জীবের জন্য ক্ষতিকর না, কিন্তু যখন এটা ইমব্যালেন্স হয়ে যাবে, যখন এটা কি হবে, যখন দেখা যাবে স্বাভাবিক যে পরিমাণটা সেটার পরিমাণে থাকছে না, সেটা হচ্ছে কম আর বেশি যে কোনোটাই হতে পারে, তখন কিন্তু এটা পরিবেশের জন্য ক্ষতির কারণ হয়ে যাচ্ছে।
যখন এই যে পরিবেশের বিভিন্ন উপাদানগুলো কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে বা কোনো কারণে জীবের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াচ্ছে, তখন সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি পরিবেশ দূষণ। দেখো এখানে পরিবেশ দূষণ একটা সংজ্ঞা দেওয়া আছে যে ভৌত, রাসায়নিক ও জৈবিক বৈশিষ্ট্যের যে অবাঞ্ছিত পরিবর্তন জীবের জীবন ধারণকে ক্ষতিগ্রস্ত করে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট করে, তাকে কি বলে, তাকে বলে পরিবেশ দূষণ। তো এই যে পরিবেশ দূষিত হচ্ছে, দেখো তো পরিবেশ দূষণের জন্য বিভিন্ন ধরনের উপাদানগুলো দেখা যাচ্ছে যে কি আমার হচ্ছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই উপাদানগুলো আমার পরিবেশ দূষণের জন্য ভূমিকা পালন করছে। তাহলে যেই উপাদানগুলো বা ক্ষতিকর উপাদানগুলো কি করছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই যে পরিবেশ দূষণের জন্য ভূমিকা পালন করছে, সেই উপাদানগুলোকে আমরা কি বলছি, আমরা বলছি দূষণ বা পলিউটেন্ট। এই যে দেখো এখানে আমার কিছু উদাহরণ দেওয়া রয়েছে, কীটনাশক, রাসায়নিক সার, পলিথিন, প্লাস্টিক, এগুলো কি, এগুলো হচ্ছে দূষণ। তার মানে যে জিনিসগুলো এই যে আমরা যখন কি করছি, দেখো কীটনাশক যখন বিভিন্ন তোমার জমিতে ব্যবহার করছি, রাসায়নিক সার ব্যবহার করছি, পলিথিন আবার দেখা যাচ্ছে কি মাটিতে যেহেতু মিশে যাচ্ছে না, মাটিতে থেকে যাচ্ছে, বা পলিথিন যখন প্লাস্টিক পুরানো হচ্ছে তখন বিভিন্ন ধরনের কি হচ্ছে, তখন বিভিন্ন ধরনের বিষাক্ত গ্যাস উৎপন্ন হচ্ছে। এগুলো সবকিছুই কিন্তু কি, সবকিছুই আমাদের পরিবেশ দূষণের জন্য দায়ী। তাই এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি দূষক বা পলিউটেন্ট বলছি। তোমাদের যদি একটা উদাহরণ দিই, দেখো মনে করো যে তোমরা কি করছো, বাসে চড়ে কোথাও যাচ্ছ, তো বাসটা নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার পরে হঠাৎ করে হলো কি একজন হয়তো যাত্রী আছে, সে কি করলো, তার কাছে হয়তো ভাড়া চাইতে আসলো কন্ডাক্টর, তখন দেখা গেল কি ভাড়া নিয়ে কোনো জটিলতার কারণে সেখানে কি হলো, সেখানে দেখছে কন্ডাক্টরের সাথে ঝগড়াঝাটি সহ দেখা গেল খানিকটা একটু মারামারিও হয়ে গেল, এক পর্যায়ে কি হলো বাসটা থেমে গেল। তাহলে দেখো কিছুক্ষণ আগে পর্যন্ত কিন্তু বাসের পরিবেশটা ঠিক ছিল, তার মানে ওটা আমরা বাসটাকে যদি একটা পরিবেশ কল্পনা করি তাহলে দেখো ঠিক ছিল, কিন্তু যখন ওই একজন যাত্রীর সাথে কন্ডাক্টরের কি হলো ঝামেলা বেঁধে গেল টাকা সংক্রান্ত বিষয়ে বা ভাড়া সংক্রান্ত বিষয়ে, তখন কি হলো দেখো এই যে ঝগড়াঝাটি হলো, চিৎকার চেঁচামেচি হলো, মানুষের কি হলো, মানুষের জন্য একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়ালো। আবার একটা পর্যায়ে কি হলো, ওই একজন আহত হলো, আবার বাসটাও কি হলো একসময় থামিয়ে দিতে হলো, তাহলে সময়ের অপচয় হলো, মানুষ হচ্ছে আহত হলো। তাহলে দেখো এখানে কোনো না কোনো ভাবে কিন্তু সবাই কি হলো, ক্ষতিগ্রস্ত হলো। তাহলে এই যে ক্ষতিগ্রস্তটা হলো, এখানে কিন্তু তাহলে দূষণ হিসাবে কে কাজ করছে, দূষণ হিসাবে কিন্তু আমরা যে যেমন দেখছি যে পলিথিন বা অন্যান্য যে রাসায়নিক সার আছে সেগুলো কারা ব্যবহার করছে, সেগুলো হচ্ছে মানুষ হচ্ছে ব্যবহার করছে, মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের ফলে কিন্তু ওই দূষণটা হচ্ছে। তো এখানেও দেখো ওই যাত্রীটার কর্মকাণ্ডের ফলে কিন্তু কি হয়েছে, এখানে এই যে পরিবেশটা কি হচ্ছে, নষ্ট হয়েছে। তাহলে এখানে এই যে ঝগড়াঝাটি করলো বা হচ্ছে তোমার একে অপরের সাথে যে কটু কথা বিনিময় করলো, এটা কিন্তু এখানে কি হচ্ছে, দূষণ হিসেবে কাজ করছে। আর আমরা জানি যে যে কোনো দূষণের জন্য কিন্তু মানুষ হচ্ছে প্রধানত দায়ী, মানুষের বিভিন্ন কর্মকাণ্ড দায়ী। তাহলে এখানে কিন্তু ওই যাত্রীটা কি, এই হচ্ছে যে পরিবেশটা নষ্ট করার পিছনে কিন্তু ওই যাত্রীটা দায়ী। তো এটা হচ্ছে আমাদের পরিবেশ দূষণ এবং হচ্ছে দূষক যেটা বলছি সেটা। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরে দেখো, এরপরে রয়েছে যে পরিবেশের উপাদান সমূহে দূষণের কারণ। তো পরিবেশে বিভিন্ন উপাদান রয়েছে, তার মধ্যে দেখো কি রয়েছে, জীব উপাদান আর জল উপাদান। জীব উপাদানের মধ্যে হচ্ছে উদ্ভিদ প্রাণী, আর জল উপাদানের মধ্যে মাটি, পানি, বায়ু ইত্যাদি। তো দেখো এই যে জীব আর জল উপাদান রয়েছে, তো এই যে বিভিন্ন ধরনের উপাদান রয়েছে, এগুলো কি হচ্ছে, এই উপাদানগুলোর যখন পরিবর্তন হচ্ছে তখন কি হচ্ছে, দীর্ঘস্থায়ী যে পরিবর্তন, তখনই কিন্তু কি হচ্ছে, তখনই আমার দূষণ হচ্ছে। তাহলে এই যে পরিবেশ দূষণ, গাছপালা আমরা উদাহরণ দিলাম যে গাছপালা কেটে ফেলছি বা বিভিন্ন ধরনের উন্নত জীবনযাপনের জন্য বিভিন্ন ধরনের জিনিস ব্যবহার করছি, তখন সেখান থেকেই কিন্তু আমার এই দূষকগুলো আসছে। পরিবেশের এই যে জীব ও জড় যে উপাদান রয়েছে সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো দেখো আমরা হচ্ছে কলকারখানা থেকে দেখছি যে বিভিন্ন ধরনের কালো ধোঁয়া নির্গত হচ্ছে, তারপরে বিভিন্ন ধরনের বিষাক্ত গ্যাস যেমন হাইড্রোজেন সালফাইড সহ সালফার ডাইঅক্সাইড, এই কার্বন মনোক্সাইড, বিভিন্ন ধরনের হচ্ছে তোমার বিষাক্ত গ্যাস নির্গত হচ্ছে। তারপরে আমরা বাসায় কি করি, এখানে তোমাকে ছবি দিতে পাচ্ছ, এখানে একটা অ্যারোসলের ছবি রয়েছে, স্প্রে করা বোঝাচ্ছে। এটা কেন হচ্ছে পৃথিবীতে হচ্ছে যাচ্ছে এটা বোঝাচ্ছে, আমি বলছি। তার আগে আমি বলছি দেখো এই যে অ্যারোসল রয়েছে, তারপরে রেফ্রিজারেটর আমরা ইউজ করি না, রেফ্রিজারেটর যে ইউজ করা হয় ওখানেও কিন্তু এই ধরনের গ্যাস ইউজ করা হয়। তো এই যে অ্যারোসল প্লাস রেফ্রিজারেটর যে গ্যাসটা ইউজ করা হয় সেখান থেকে কি হয়, সেখান থেকে কিন্তু এক ধরনের বিষাক্ত পদার্থ হচ্ছে নির্গত হয়, যে গ্যাসটার নাম হচ্ছে কি CFC। তোমরা
তোমরা এখানেও দেখতে পাচ্ছ এই যে সিএফসি রয়েছে। এই যে সিএফসি রয়েছে, সিএফসি কিন্তু একটা ফুল ফর্ম রয়েছে। এটা তোমাদের পরীক্ষা অনেক সময় আসে যে সিএফসি কি বা সিএফসি ফুল ফর্ম কি, তখন কিন্তু লিখতে হতে পারে। তো তোমরা যদি ইংলিশে লিখো অবশ্যই বানানটা খেয়াল রাখবে, বাংলাতে লিখলেও বইয়ে যে বানানটা রয়েছে সেটা ফলো করবে। অনেক সময় দেখো এই যে ক্লোরোফ্লোরোকার্বন, এটা বইয়ে তোমাদের লেখা আছে ক্লোরোফ্লোরোকার্বন, তোমরা ওটাই লিখবে। আবার কিছু কিছু জায়গায় কিন্তু এটাকে ক্লোরোফ্লুরোকার্বনও লেখা থাকে, কিন্তু বইয়ে যদি তুমি বাংলায় লিখো অবশ্যই বইয়ে যেটা রয়েছে সেটা লিখবে। আর যদি তুমি ইংরেজিতে লিখো তাহলে অবশ্যই এই যে সঠিক বানানটাই ফলো করবে। তাহলে আমরা দেখলাম কি সিএফসি ফুল ফর্ম হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। তাহলে এই যে সিএফসি রয়েছে, তারপরে দেখো এই যে সালফার ডাইঅক্সাইডের কথা বললাম, মিথেনের কথা বললাম, কার্বন ডাইঅক্সাইডের কথা বললাম, এগুলো কিন্তু বিভিন্ন ধরনের কি হচ্ছে, বিভিন্ন ধরনের হচ্ছে বিষাক্ত গ্যাস, যেগুলো কি হচ্ছে আমাদের জীবনযাত্রার কারণে বিভিন্ন কারণে কিন্তু নির্গত হচ্ছে। তো এইগুলোই তখন কি করছে, আমার যে পরিবেশের যে উপাদান রয়েছে সেগুলোকে দূষিত করছে, আলটিমেটলি কি হচ্ছে, আমার পরিবেশটা দূষিত হচ্ছে। এখন দেখো এই যে অ্যারোসল যে স্প্রে করছে, আমি দিচ্ছি যে পৃথিবীর দিকে করছে, তার মানে এটা পৃথিবীকে কিভাবে ক্ষতিগ্রস্ত করছে। এই যে অ্যারোসলের যে সিএফসিটা নির্গত হচ্ছে সেটা আমরা একটু দেখে নিই। দেখো আমাদের এই যে পৃথিবী তো হচ্ছে বায়ুমণ্ডলের দ্বারা হচ্ছে আবৃত আছে। তো এই যে বায়ুমণ্ডল সম্পর্কে আমরা পরবর্তীতে ডিটেইল করবো। তো দেখো এই যে বায়ুর যে বিভিন্ন স্তর রয়েছে সেই স্তরগুলোর কাজ কি, এই স্তরগুলো কিন্তু বিভিন্ন স্তরে বিভিন্ন কাজ রয়েছে। তো দেখো আমাদের স্ট্র্যাটোমণ্ডল যেটা রয়েছে সেখানে আমাদের এক ধরনের ওজোন স্তর রয়েছে। এই ওজোন স্তরটা কি করে, দেখো আমাদের ওই যে অতিবেগুনি রশ্মি রয়েছে না, এই যে অতিবেগুনি রশ্মি যেটা রয়েছে সেটা কিন্তু কি করে, আল্ট্রাভায়োলেট রেটা, এটা কিন্তু আমাদের জীবজগতের জন্য ক্ষতির কারণ। তো এই যে ওজোন স্তর রয়েছে সে কি করে, এই আল্ট্রাভায়োলেট রেটা যাতে সরাসরি পৃথিবীতে এসে আমাদের জীবজগতের ক্ষতি না করে সেটা থেকে কি করে, প্রোটেক্ট করে, রক্ষা করে, একটা পর্দার মতো। তো যখন আমার এই যে সিএফসিটা নির্গত হবে বেশি পরিমাণে, তখন কি হবে, যে ওজোন স্তরটা রয়েছে, তোমরা দেখো এই যে এটা হচ্ছে ওজোন লেয়ার, এই ওজোন লেয়ারটা যেটা রয়েছে সেটা কিন্তু কি হবে, এই যে সোলার রেডিয়েশন থেকে আসছে এই ওজোন লেয়ারটা সিএফসির কারণে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তখন হবে কি, এখানে একটা দেখো এই যে ওজোন হোল সৃষ্টি হবে, মানে ছিদ্র সৃষ্টি হবে। এই ছিদ্রটা যখন হবে, তোমার দেখো একটা পর্দায় যখন অবশ্যই হচ্ছে আমরা যখন একটা পর্দা ইউজ করছি তখন ওখানে যদি একটা ছিদ্র হয় তাহলে ছিদ্রটা কি আর ওটা প্রভাব প্রোটেক্ট করতে পারবে? তুমি একটা ঢাকনা দিয়ে রেখেছো কোনো জায়গায়, পলিথিন শীট দিয়ে ঢেকে রেখেছো, কিন্তু তোমার ওখানে যদি একটা ছিদ্র থাকে তাহলে কি ময়লা আবর্জনা ভিতরে আসবে না? অবশ্যই আসবে, ওই ছিদ্র দিয়ে ঢুকে যাবে। তেমনি দেখো এই যে ওজোন হোলটা সৃষ্টি হচ্ছে, এই ছিদ্রের কারণে ওজোন স্তরের সিএফসি যেহেতু ছিদ্রটা করে দিচ্ছে, তখন কিন্তু এই অতিবেগুনি রশ্মিটা কি করবে, সরাসরি পৃথিবীতে চলে আসবে। আর চলে আসলে কি হবে, আমাদের জীবজগতের জন্য, উদ্ভিদ প্রাণী সবার জন্য কিন্তু ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তাই এই যে অ্যারোসল আমরা দেখলাম কিছুক্ষণ আগে, দেখো যে স্প্রে করছে, আলটিমেটলি কি ওই অ্যারোসল স্প্রে করলে আলটিমেটলি কিন্তু আমরা ওই যে মশা মাছির সাথে সাথে কি করছি, আমরা কিন্তু পৃথিবীর এই ওজোন স্তর যেটা রয়েছে সেটাকেও কিন্তু ধ্বংস করছি। তাহলে আমরা দেখে নিলাম যে কিভাবে আমাদের হচ্ছে দূষণ হচ্ছে এবং দূষণের যে উপাদানগুলো, দূষণের পরিবেশের যে উপাদানগুলো রয়েছে সেগুলো কি হচ্ছে, এই তোমার আলটিমেটলি বিভিন্ন আমাদের কর্মকাণ্ডের কারণে কি হচ্ছে, পলিউটেড হচ্ছে, সেটা আমরা দেখে নিলাম। এখন দেখো আমি বলেছিলাম যে আমাদের কয়েকটা দূষণ রয়েছে, তার মধ্যে আজকে আমরা মাটি আর পানি দূষণ নিয়ে করবো। প্রথমে কি দেখছো, এই যে মাটি দূষণের যে কারণ ও উৎস। তো দেখো মাটি দূষণের কারণের মধ্যে কি কি রয়েছে, আমরা কৃষিকাজে কি করি, বিভিন্ন ধরনের সার ইউজ করি না, তার মধ্যে কিন্তু আমরা রাসায়নিক সারটা যেটা ব্যবহার করি, জৈব সারটা কিন্তু আমার হচ্ছে পরিবেশের জন্য ক্ষতির কারণ না, আমার যে মাটি রয়েছে মাটিটাও কিন্তু কি হবে না, দূষণ করবে না। কিন্তু যে রাসায়নিক সার আমরা ব্যবহার করছি, আমরা কিন্তু অধিক ফসল উৎপাদনের জন্য আমরা রাসায়নিক সার ব্যবহার করি, তাই না? এই রাসায়নিক সার যখন ব্যবহার করি, এই রাসায়নিক সারটা কিন্তু আমার ফসল উৎপাদন ঠিকই বৃদ্ধি করছে, কিন্তু এটা আমার কিন্তু মাটিকেও দূষিত করছে। এটা মাটিতে যখন মিশে যাচ্ছে বিভিন্ন ধরনের রাসায়নিক সারের মধ্যে যে রাসায়নিক উপাদানগুলো থাকে, এটা কিন্তু মাটির যে একটা অম্লত্ব বা খারত্ব রয়েছে সেটা কি করে, সেটার মধ্যে ইমব্যালেন্স করে ফেলে, মাটির উর্বরতা নষ্ট করে ফেলে। তারপরে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের যে কীটনাশক রয়েছে সেগুলো মাটিতে তো যতটুকু হচ্ছে পুষ্টি উপাদান হিসেবে শোষণ করার করলো, বাকিটা কিন্তু আমাদের যে ফসল উৎপাদন করছি সেটার মধ্যেও প্রবেশ করে যাচ্ছে। তারপরে দেখো কীটনাশক স্প্রে করছি আমরা বিভিন্ন ধরনের পোকামাকড় মারার জন্য। তো যখন এই কীটনাশকগুলো স্প্রে করছি, এটাও কিন্তু আমাদের আলটিমেটলি কি করছে, এই যে যখন বৃষ্টির পানি আসছে বা যতটুকু ফসলে যাওয়ার দরকার যাচ্ছে বাকিটা মাটিতে পড়ে যাচ্ছে, সেটা কিন্তু মাটি দূষণ করছে। গৃহস্থালির বিভিন্ন বর্জ্য, দেখো
নোংরাগুলো থাকে সেগুলো অনেক সময় কি হয়, সেগুলো আমরা অনেক সময় কি করি, দেখা যাচ্ছে ডাস্টবিনে বা নির্দিষ্ট জায়গায় না ফেলে যেখানে সেখানে ফেলে দেওয়া, যেখানে সেখানে যখন ফেলে দিই তখন কি হয়, তখন এটা কিন্তু মাটিকে দূষিত করে ফেলে। এরপরে দেখো কলকারখানার রাসায়নিক পদার্থ ও তেল। কলকারখানায় বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ থাকে, সেগুলো কি হচ্ছে, সেগুলো যখন তোমার হচ্ছে নির্গত হয়ে যাচ্ছে, সেগুলো মাটি দিয়ে গড়িয়ে গড়িয়ে কিন্তু তারপরে দেখা যাচ্ছে বিভিন্ন জলাশয়ে যাচ্ছে। এটা যেমন পানি দূষণ করছে, এটা কিন্তু তেমন কি করছে, মাটি দূষণও করছে। তোমরা এখানে একটা ছবি দেখো, এই যে আমরা বললাম যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলার কথা, তোমরা যদি শহরাঞ্চলে খেয়াল করে দেখো, আমাদের কাছে যখন ময়লার গাড়িটা আসে সিটি কর্পোরেশন থেকে, তখন আমরা কি করছি, সেখানে ময়লা দিয়ে দিচ্ছি। কিন্তু এছাড়াও দেখবে অনেকে কি করে, বাসার বারান্দা থেকেই দেখা যাচ্ছে অনেক সময় ময়লা ফেলে দিচ্ছে, বা বাসার আশেপাশে বিভিন্ন যে খালি জায়গা রয়েছে সেখানে গিয়ে সবাই ময়লা স্তূপ করে রেখে দিচ্ছে। তাহলে পর্যায়ক্রমে ময়লাটা জমতে জমতে কিন্তু ওই জায়গাটা কি হচ্ছে, ওই জায়গাটা কিন্তু একটা দুর্গন্ধ সৃষ্টি করছে, সেটা যেমন বায়ু দূষণের কারণ হচ্ছে, তেমনি দেখো এটা কি হচ্ছে, এটা কিন্তু মাটিকে দূষিত করে ফেলছে। আমরা যে ময়লা আবর্জনাগুলো ফেলি সেখানে কি আমাদের শুধুমাত্র হচ্ছে যেগুলো পদার্থ পচে যায় বা যেগুলো বস্তু পচে যায় সে ধরনের ময়লা আবর্জনা থাকে, তা কিন্তু না। আমরা জানি যে ব্যাকটেরিয়া কি করে, বিভিন্ন ধরনের ময়লা আবর্জনাকে পচাতে সাহায্য করে। কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো কিন্তু কি হবে না, মাটির সাথে সম্পূর্ণ মিশে যাবে না। যদি মিশে যায় সেটা কয়েকশো বছর পরে মিশে যায়। তার মধ্যে দেখো প্লাস্টিক রয়েছে, পলিথিন রয়েছে, এগুলো তো আমরা সবসময় ইউজ করি। তো এই জিনিসগুলো কিন্তু ময়লা আবর্জনাও কিন্তু আমার যাচ্ছে, আমার এই যেগুলো গৃহস্থলে যে বর্জ্য রয়েছে, তো দেখো ওগুলো গিয়ে কি হচ্ছে, যে মাটিতে কিন্তু মিশে যাচ্ছে না, মাটিতে আবার থেকে যাচ্ছে, তাহলে এটা কিন্তু মাটি দূষণ করছে। আবার রাসায়নিক বর্জ্য যেগুলো রয়েছে সেগুলো দেখো, এগুলো ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন হচ্ছে বর্জ্য, এই বর্জ্য পদার্থগুলো কি করছে, বর্জ্য পদার্থগুলো আমাদের কিন্তু কি হচ্ছে, মাটিকে দূষিত করছে। তাহলে আমরা দেখলাম যে ময়লা আবর্জনা, রাসায়নিক বর্জ্য, তারপরে তোমার হচ্ছে যেগুলো কীটনাশক রয়েছে এগুলো আমাদের মাটি দূষিত করছে। তাহলে দেখো মাটি দূষণের প্রভাবে আসলে কি হচ্ছে, আমি দেখো এখানে রয়েছে পলিথিন, অ্যালুমিনিয়াম, কাঁচ, এগুলো সহজে কি হলো মাটিতে কিন্তু মিশে যায় না। দেখো এই যে কাঁচ রয়েছে, কাঁচ মিশতে প্রায় 200 বছর লাগে, অ্যালুমিনিয়াম 100 বছর, আর তোমার হচ্ছে পলিথিন দেখা যাচ্ছে 450 বছর পরে মাটিতে পুরোপুরি মিশতে পারে। তাহলে তুমি চিন্তা করে দেখো, একটা মানুষের আয়ুষ্কাল কত, 70-100 বছর ধরলাম সর্বোচ্চ। তাহলে দেখো একজনের জীবদ্দশায় কিন্তু আমরা যে ময়লা আবর্জনাগুলো ফেলছি তার মধ্যে এই যে প্লাস্টিক, পলিথিন এসব থাকে, কিন্তু তার জীবদ্দশায় কি হচ্ছে না, সেটা মাটির সাথে মিশছে না। তাহলে ইভেন দেখা যাচ্ছে পরের যে জেনারেশন আসছে সেও কিন্তু ওটার জন্য ভুক্তভোগী হচ্ছে বা সাফার করছে। তাহলে এটা কিন্তু আলটিমেটলি একসময় না একসময় হয়তো মিশছে, কিন্তু এই যে এত বছর পরে, কয়েকশো বছর পরে যখন মিশছে, তার পর্যায়ক্রমে তো কোনো না কোনো ভাবে ওই পলিথিন, কাঁচ, এগুলো তো পরিবেশে কোনো না কোনো ভাবে আসছে। তাহলে কিন্তু পরিবেশ দূষণটা কোনোভাবে কিন্তু প্রোটেক্ট করা যাচ্ছে না। তার মানে এটা মাটির সাথে মিশে গেলে আলটিমেটলি না মেশার মতনই কিন্তু একটা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। তাহলে দেখো এইগুলো যখন কি করছে, এগুলো হচ্ছে মিশছে না, মাটির উর্বরতা নষ্ট করছে, কারণ এগুলো যখন মাটির সাথে মিশবে না, ওখানে তুমি ফসল উৎপাদন করবে, সেটা ফসলটা কিন্তু ভালোভাবে হবে না এবং ফসলটা জন্মাবেও না। তারপরে দেখো জলাশয়কে ভরাট করে দিচ্ছে, জলাবদ্ধতার সৃষ্টি করছে। আমরা হচ্ছে দেখি না বর্ষাকাল হলে কি হচ্ছে, আমাদের হচ্ছে যখন প্রচুর বৃষ্টি হচ্ছে রাস্তাঘাট ডুবে যাচ্ছে। তো ড্রেনেজ সিস্টেম থাকার পরে রাস্তাঘাট কেন ডুবে যাচ্ছে শহরাঞ্চলে? তাহলে দেখো এটা কিন্তু কারণ আছে ময়লা আবর্জনা। দেখা যাচ্ছে ড্রেনে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা সবাই ফেলে দিচ্ছে, তখন কি হচ্ছে, ড্রেনেজ সিস্টেমটা ব্লক হয়ে যাচ্ছে। ব্লক হওয়ার কারণে পানিটা, যে বৃষ্টির অতিরিক্ত পানিটা আসলো সেটা কিন্তু আর ড্রেনে গিয়ে তখন নিষ্কাশিত হচ্ছে না। তাহলে দেখো এই যে ড্রেন বা অন্যান্য যে জলাশয়, আশেপাশে যে জলাশয়গুলো রয়েছে ছোটখাটো, সেগুলো কিন্তু ময়লা আবর্জনা পড়ে পড়ে দেখা যাচ্ছে যে কি হচ্ছে, ভরাট হয়ে যাচ্ছে। আর তখন কিন্তু ওই যে অতিরিক্ত যে বৃষ্টির পানি আসছে সেটাও কিন্তু আসার ভূপৃষ্ঠ পড়ার পরেও কিন্তু ভালোভাবে কি হচ্ছে না, নিষ্কাশিত হচ্ছে না। এইটা গেল। তারপরে দেখো এই যেখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, ছবিতেও দেখতে পাচ্ছ ময়লা আবর্জনা ফেলে ধীরে ধীরে জলাশয়টা কি হয়েছে, ভরাট হয়ে গেছে। তারপর আমরা দেখলাম কি ক্যান্সারের মতো ভয়াবহ রোগ সৃষ্টি করতে পারে। তাহলে দেখো এই যে রোগটা সৃষ্টি করছে, তাহলে কিভাবে করবে? আমি তো হচ্ছে কেমিক্যালগুলো খেয়ে নিচ্ছি না, তাহলে কেন হচ্ছে আমার রোগ সৃষ্টি করছে, ক্যান্সারের মতো বা অন্যান্য রোগগুলো? এই যে আমরা তোমাদের কিছুক্ষণ আগে বললাম যে আমরা যে কীটনাশক বা রাসায়নিক পদার্থ স্প্রে করছি, সেটা যতটুকু পুষ্টি উপাদান আমার হচ্ছে ফসলের জন্য প্রয়োজন সে কিন্তু অ্যাবজর্ব করে নিচ্ছে, কিন্তু যতটুকু আমি প্রয়োগ করছি তার পুরোটা কিন্তু অ্যাবজর্ব করছে না। কিছু না কিছু অংশ দেখো এখানে দেওয়া আছে যে বিভিন্ন ধরনের
কেমিক্যাল যখন আসছে, এই যে পুষ্টি উপাদান হিসেবে যতটুকু অ্যাবজর্ব করছে কিছু না কিছু কি করছে, এই যে ফসল রয়েছে বা শাকসবজি রয়েছে সেটার গায়ে লেগে থাকছে, অথবা টক্সিক উপাদান হিসেবে ওটার ভিতরে কিন্তু ইনজেক্ট হয়ে থাকছে। তারপরে কি করছি আমরা, সেই জিনিসটা তো খাচ্ছি, তখন এই যে শাকসবজি বা অন্যান্য যে ফসল রয়েছে আমরা খাচ্ছি, ওটার মধ্যে ইনজেক্ট হয়ে থাকলো। সেটা যখন খাচ্ছি তখন যেই উপাদানগুলো, ক্ষতিকর যে উপাদানগুলো রয়েছে, রাসায়নিক উপাদান, সেটা আলটিমেটলি কিন্তু আমরাই গ্রহণ করছি। যখন আমরা খেয়ে ফেলছি তখন কি হচ্ছে দেখো, এই যে হিউম্যান বডিতে যখন এই যে বিভিন্ন খাবারের মাধ্যমে যাচ্ছে, তখন গিয়ে কিন্তু এটা আমাদের ব্রেন, ফুসফুস, হার্ট সহ আমাদের কিন্তু স্কিন সহ বিভিন্ন ধরনের হচ্ছে কি করছে, বিভিন্ন ধরনের ভাবে আমাদের ক্ষতিগ্রস্ত করছে, এবং এই যে ক্যান্সার বা বিভিন্ন স্কিন ডিজিজ এগুলো কিন্তু সৃষ্টি করছে। তাই আমরা যখন হচ্ছে দেখা যাচ্ছে যে কেমিক্যাল গুলো ইউজ করছি, এটা যদি আমরা রাসায়নিক সার ইউজ না করে যদি জৈব সার ইউজ করা হয়, সেক্ষেত্রে কিন্তু এই ক্ষতির কারণটা হয়ে দাঁড়াবে না, মাটি দূষণও হবে না, আবার আমাদের যে রোগগুলো হচ্ছে সেটাও কিন্তু হবে না। এর কিভাবে হচ্ছে এই দূষণগুলো প্রতিরোধ করা যায়, এগুলো আমরা আগামী ক্লাসে করবো। আজকে শুধু আমরা প্রভাব আর কারণটাই করবো। এরপরে দেখো, এরপরে রয়েছে পানি দূষণের কারণ ও উৎস। আমরা মাটি দূষণ দেখে নিলাম, এখন আমরা দেখে নিই যে এই যে পানি দূষণ রয়েছে, পানি দূষণটা কিভাবে হচ্ছে। দেখো, পানি দূষণ আমি যখন মাটি দূষণ করাচ্ছিলাম আমি কিন্তু বললাম যে ইন্ডাস্ট্রিয়াল যেগুলো ওয়েস্ট রয়েছে বা রাসায়নিক যেগুলো বর্জ্য থাকে, সেগুলো কিন্তু আমার মাটি দূষণও করে, আবার পানি দূষণও কিন্তু করে। দেখো, পয় নিষ্কাশন অথবা গৃহস্থালির বর্জ্য, কলকারখানার বর্জ্য, এগুলো কি করছে, এগুলো কিন্তু এই পদার্থগুলো কি করছে, আমাদের পানিকে দূষিত করছে। যখন বিভিন্ন ধরনের জিনিসগুলো সরাসরি তোমার চলে যাচ্ছে নদী বা অন্যান্য জলাশয়ে চলে যাচ্ছে, সেগুলো কিন্তু কোনো না কোনো ভাবে বিভিন্ন যে পানির উৎস রয়েছে সেগুলোতে কিন্তু ছড়িয়ে পড়ছে। এতে করে কি হচ্ছে, পানি দূষণ হচ্ছে। তারপরে দেখো, পানি তো মানুষ কি করে, বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা ফেলে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে একটা জলাশয়ের ছবি দেওয়া রয়েছে, সেটা হতে পারে সমুদ্র হতে পারে, তারপরে তোমার নদী হতে পারে, পুকুর হতে পারে, যে কোনো জায়গা হতে পারে। সেখানে দেখো যে প্লাস্টিক, তারপরে তোমার হচ্ছে পলিথিন সহ বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা কি করছে। আমরা কিন্তু কি করছি, আমরা কোথাও বেড়াতে যাচ্ছি, দেখা যাচ্ছে একটা নৌকায় করে বা ধরো কোথাও বেড়াতে যাচ্ছ তুমি, বা লঞ্চ স্টিমারে করে, খাওয়া দাওয়ার পরে কি সেই জিনিসটাকে আমরা নির্দিষ্ট জায়গায় ফেলছি, দেখা যাচ্ছে পানিতেই আমরা ফেলে দিচ্ছি। বা নদীর ধারে বেড়াতে গিয়েছি, খাচ্ছি যাচ্ছি, আমরা কি করছি, পানিতে আমাদের যে অবশিষ্টাংশগুলো থাকছে বা পলিথিন বা কাগজের যে ঠোঙাগুলো থাকছে, আমরা সেগুলো কি করছি, ফেলে দিচ্ছি। তো এর মধ্যে তো আমি বলেছি যে প্লাস্টিক যেগুলো আছে, পলিথিন আছে, এগুলো তো তোমার কি হবে না, কিন্তু মিশে যায় না। তাহলে এগুলো যখন জলাশয়ে যাচ্ছে, এগুলো কিন্তু জলাশয়কে পানিকে কি করছে, পানিকে দূষিত করছে। তারপর দেখো, তারপর এই ময়লা আবর্জনা ছাড়াও আমরা দেখি কি, এই যে পুকুরে দেখা যাচ্ছে কি করছে, এক পাশে হচ্ছে তোমার গরু ছাগলকে ধৌত করছে, আবার দেখা যাচ্ছে আরেক পাশে কি রয়েছে, হয়তো দেখা যাচ্ছে কি রয়েছে, তোমার স্যানিটারি পায়খানা নেই, কাঁচা পায়খানা রয়েছে। তারপর ওই পানিতে আবার কাপড় চোপড়, থালা বাসন সবকিছু ধুচ্ছে। তাহলে একই পানিতে যখন আমরা এতগুলো কাজ হবে, তখন কি সেই পানি আর নিরাপদ থাকবে? অবশ্যই থাকবে না। সেই পানিটাও কি হয়ে যাবে, সেই পানিটাও দূষিত হয়ে যাবে। এরপর দেখো, তোমরা এই ছবিটা দেখো, এই যে এখানে দেখতে পাচ্ছ কি, একটা জাহাজ যাচ্ছে সমুদ্রের মধ্যে দিয়ে। তো জাহাজে যে তেল ইউজ হয়, সেই তেলটা কোনোভাবে যদি লিক করে বা নির্গত হয় জাহাজ চলার সময়, সেই তেল থেকেও কিন্তু কি হবে, এই যে সমুদ্রের পানি বা নদীর পানি, সেটাও কিন্তু কি হবে, দূষিত হবে। আমি কলকারখানায় বিভিন্ন দেখো রাসায়নিক পদার্থ কি হচ্ছে, পাইপলাইন দিয়ে চলে আসছে, এসে এখন জলাশয়ে পড়ছে, আর জলাশয়ে পড়ার কারণে কি হচ্ছে, আমার হচ্ছে পানি আলটিমেটলি দূষিত হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখে নিলাম যে পানি কিভাবে দূষিত হতে পারে। এখন এই যে পানি যে দূষিত হলো, তাহলে পানি দূষণের প্রভাবটা কি, এটা আমাদের পরিবেশের উপর বা আমাদের জীবজগতের উপর কি প্রভাব ফেলছে, সেটা আমরা একটু দেখে নিই। প্রথমে দেখো, এখানে কথা রয়েছে কি যে পানি বাহিত বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করবে। এখন দেখো, যে পানিতে আমি কি করছি, যে পানিতে কাপড় চোপড় ধুচ্ছি, গরু ছাগলকে ধৌত করছি, সবকিছুই করছি, ওই পানিতে দেখা যাচ্ছে থালা বাসনে ধোয়া আছে, সেই থালা বাসনটা আমরা ইউজ করছি। তাহলে সেই থালা বাসনটা যখন কেউ ইউজ করবে, সেই থালা বাসন তো ধুয়ে পরিষ্কার করতে আনতে গিয়েছিল পুকুর পাড়ে, কিন্তু রোগ জীবাণু তো সেই থালা বাসন দিয়ে আসলে কি করলো, বহন করে বাসায় গিয়ে চলে আসলো। আবার কোনো কোনো এলাকায় দেখবে বিশুদ্ধ পানির অভাব রয়েছে, তারা কিন্তু প্রাকৃতিক যেগুলো উন্মুক্ত হচ্ছে পানির উৎস রয়েছে, সেখান থেকে কিন্তু কি করে, পানি পান করে। তো এটা কিন্তু অবশ্যই কি হবে, তখন দূষিত পানি পান করলে আমাশয়, ডায়রিয়া সহ বিভিন্ন ধরনের কি হবে, বিভিন্ন ধরনের পানি বাহিত রোগ হবে। এরপর দেখো, মাছ ও জলজ পানি কি হবে, মাছ আর জলজ প্রাণী যেগুলো রয়েছে সেগুলো মারা যাবে। পানির নিচে তো আমাদের বিভিন্ন ধরনের উদ্ভিদ রয়েছে, প্রাণী রয়েছে, তাই না? তো এরা কিন্তু মারা যাবে। তো এর মধ্যে দেখো, এখানে একটা ছবি দেখতে পাচ্ছ যে পানি দূষণের কারণে কি হয়েছে, মাছ মারা গিয়েছে এবং মেরে মরার পরে কি হচ্ছে, ভেসে উঠেছে। এখানে তোমরা একটা দেখতে পাচ্ছ
হচ্ছে কচ্ছপ, তাই না? সে কি করেছে, বিভিন্ন একটা আবর্জনার সাথে পেঁচিয়ে রয়েছে। দেখো যে সমুদ্রের পানিতে বা নদীর পানিতে বিভিন্ন ধরনের আবর্জনা যখন আসছে, জলজ প্রাণী যারা রয়েছে তারা কি হচ্ছে, তাদের দেখো এই যে এইখানে যখন পেঁচিয়ে গেছে, তার কি হচ্ছে, এই যে অসুস্থ হচ্ছে, সে কিন্তু চলাফেরা করতে পারছে না। আলটিমেটলি কি হবে, এইগুলো পলিথিন বা প্লাস্টিক দ্রব্যের কারণে কিন্তু মারা যাবে। আবার যখন অতিরিক্ত ময়লা আবর্জনা যখন আমার কি হবে, জলাশয়ে জমে যাবে, তখন কিন্তু এই যে জীবগুলোর জন্য, প্রাণীগুলোর জন্য, মাছের জন্য যে অক্সিজেনের যে প্রয়োজন, সেই অক্সিজেনের কিন্তু স্বল্পতা দেখা দেবে। কারণ বায়ুমণ্ডল থেকে পানির ভিতরে কিন্তু আমার অক্সিজেনটা যাচ্ছে, কিন্তু অক্সিজেনটা তো যেতে পারবে না। যখন ময়লা আবর্জনার স্তরটা বেশি হয়ে যাবে, তখন কিন্তু যে প্রয়োজনীয় যে অক্সিজেন, সেটা কিন্তু কি হবে না, সেই অক্সিজেনটা যাবে না। তো এই জন্য কি হবে, যে জলজ যেগুলো প্রাণী রয়েছে সেগুলো কিন্তু মারা যাবে। আমি বিভিন্ন রোগের কথা বললাম, তার মধ্যে দেখো এখানে ছবি রয়েছে, কিছু ডায়রিয়া রয়েছে, টাইফয়েড রয়েছে, ডিপথেরিয়া, হেপাটাইটিস, কিউটিটাইনাস নার্ভ ডিজিজ, তারপরে হচ্ছে তোমার স্কিন ডিজিজ। এগুলো সবকিছুই কিন্তু আমার কি হতে পারে, এই পানিবাহিত যে রোগগুলোর কথা বললাম আমি, সবগুলো কিন্তু পানিবাহিত রোগ। আবার এই যে দূষিত পানি পান করলে, বা দূষিত পানি শুধু পান করলে না, দূষিত পানি আমি কোনোভাবেই যদি ব্যবহার করি, তাহলে কিন্তু সেটা কি হবে, সেটা কিন্তু আমার এই ধরনের বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করবে। তাহলে আমরা মাটি দূষণ, পানি দূষণ, এগুলোর কারণ আর কি করে দেখলাম, এগুলোর হচ্ছে প্রভাব দেখলাম। এখন আমরা দেখে নিই মূল্যায়ন, আমাদের কিছু প্রশ্ন রয়েছে। প্রথমে কি রয়েছে, প্রথমে রয়েছে দূষক কি। তাহলে দেখো দূষক কি, আমি বলেছিলাম যে সকল ক্ষতিকর পদার্থ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের পরিবেশ দূষণের জন্য দায়ী, সেগুলোকে আমরা কি বলছি, সেগুলোকে আমরা বলছি দূষক। এরপরে রয়েছে দেখো পানি দূষণের জন্য প্রধানত কে দায়ী। তাহলে পানি দূষণের জন্য প্রধানত কি দায়ী, এই যে কলকারখানার যে রাসায়নিক পদার্থ রয়েছে, এগুলোই মূলত কি পানি দূষণের জন্য দায়ী। বা আমরা যদি বলি যে মানুষের বিভিন্ন কর্মকাণ্ড পানি দূষণের জন্য দায়ী, তাও হবে, তবে কলকারখানার বজ্রটাই কথাটাই আমাদের বলতে হবে। এরপরে দেখো সিএফসি কি, সিএফসি তাহলে কি, এক ধরনের রাসায়নিক পদার্থ বা গ্যাস, যেটা কি করে, যেটার ফুল ফর্ম হচ্ছে কি ক্লোরোফ্লোরোকার্বন। তো আমি বারবার বলছি, বানানটা কিন্তু খেয়াল রাখতে হবে। তুমি ফুল ফর্ম লিখলে বানানগুলো বলে কিন্তু নাম্বার পাবে না। দেখা যাচ্ছে 1 মার্কস রয়েছে, তুমি হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বনের 3টা ওয়ার্ড রয়েছে এখানে, তার মধ্যে যে কোনো একটা বানান ভুল করে দিলে তুমি কিন্তু আলটিমেটলি 0 পাবে। আমাদের ক্লাস আজকে এতটুকুই ছিল। আগামী ক্লাসে আমাদের কি রয়েছে, আমাদের টপ টেস্ট রয়েছে। এই অধ্যায়ের উপর যতটুকু আজকে পড়ালাম ততটুকুই। তোমরা যদি পাঠ হিসেবে পড়তে যাও মিল পাবে না, কারণ হচ্ছে আমি কিন্তু যে টপিকগুলো পড়েছি, টপিক অনুযায়ী তোমরা পড়বে, তাহলে কিন্তু এই টপ টেস্টটা যে পড়াটা রয়েছে সেটা কাভার করতে পারবে। আজকে ক্লাস এই পর্যন্তই ছিল। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে অবশ্যই বাসায় থাকবে এবং নিয়মিত কি করবে, নিয়মিত অনুশীলন করবে। আজকে ক্লাস এই পর্যন্ত, ভালো থাকবে।